দেখো আজকে থেকে আমরা এমসিকিউর জন্য ইঞ্জিনিয়ারিং মেকানিক শুরু করব। তাই আমরা সামনে এমইএস, রেলওয়ে এবং আরইবির যে এক্সাম আছে সেটাকে টার্গেট করে পড়াশোনা করব। তো আজকে আমরা ইঞ্জিনিয়ারিং মেকানিক্স এর বেসিক থিওরি কিছু দেখব। সেটা হচ্ছে পিস্টন একটা বই আছে, সেটা হচ্ছে আর এস কুর্মির রিটেন। আর এস কুর্মির যে ইংলিশ ভার্সন আছে সেটা হচ্ছে বাংলা অনুবাদ করে এটাকে করা হয়েছে পিস্টন। তো এখান থেকে আমরা থিওরি সহ, মানে বেসিক কিছু থিওরি আছে, থিওরি সহ আমরা এমসিকিউ গুলো দেখব। তো আজকে আমরা এটার বেসিক থিওরি গুলো দেখব। নেক্সটে আমরা এখান থেকে যে এমসিকিউ গুলো আছে, এই যে এখান থেকে শুরু হয়েছে, তো এখান থেকে আমরা পুরো এমসিকিউ কমপ্লিট করার চেষ্টা করব। তো ধৈর্য সহকারে সবাই দেখো, আশা করি তোমাদের অনেক কাজে আসবে। তো প্রথমে আমরা এটার বেসিক থিওরি গুলো দেখব। তো নেক্সট ক্লাস থেকে আমরা এমসিকিউ তে চলে যাব। তো বেসিক থিওরি গুলো একটু দেখে নিই। দেখো, ইঞ্জিনিয়ারিং মেকানিক্স বলছে, ইঞ্জিনিয়ারিং মেকানিক্স ইজ দ্য ব্রাঞ্চ অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স। এটা ইঞ্জিনিয়ারিং সায়েন্সের একটা ব্রাঞ্চ which deals with the principle of mechanics along with their application to engineering problem. তো ইঞ্জিনিয়ারিং বিভিন্ন প্রবলেম যেখানে থাকে সেটার অ্যাপ্লিকেশন হিসেবে আমরা ইঞ্জিনিয়ারিং মেকানিক্সটা ইউজ করি। ইঞ্জিনিয়ারিং মেকানিক্সটা দুইটা মেন পার্ট থাকে, একটা হচ্ছে স্ট্যাটিক, একটা হচ্ছে ডাইনামিক্স। তো স্ট্যাটিক ব্রাঞ্চটা বলছে যে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স হুইচ ডিলস উইথ ফোর্স দেয়ার ইফেক্টস while acting upon the bodies at rest, মানে রেস্ট কন্ডিশনে, রেস্ট স্ট্যাটিক মানে হচ্ছে রেস্ট কন্ডিশন, রেস্ট কন্ডিশনে আমরা একটা বডির উপর যে ফোর্স গুলো অ্যাপ্লাই করি সেটা নিয়ে যে আলোচনা করা হয় সেটা হচ্ছে স্ট্যাটিক্স। আর ডাইনামিক্সটা থাকবে সেটার উল্টা, এটা হচ্ছে মুভিং অবস্থায়, বডিটা মুভিং অবস্থায় যদি আমরা ফোর্স গুলো অ্যাপ্লাই করি, ফোর্স অ্যাপ্লাই করি, তখন সেটা হবে হচ্ছে ডাইনামিক্স। তো ডাইনামিক্স আবার দুইটা পার্ট পার্ট থাকে, সেটা হচ্ছে কাইনেমেটিক আর কাইনেটিক, আর একটা হচ্ছে কাইনেমেটিক্স। আমরা একটু শর্টলি দেখার চেষ্টা করব যেহেতু অনেক বড় একটা টপিকস। একটু যেগুলো খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য সেগুলোই আমরা দেখার চেষ্টা করি। পুরো টপিকস তো কমপ্লিট করা সম্ভব না, এগুলো অনেক সময়ের ব্যাপার। আচ্ছা, এখন আমরা ফোর্সটা একটু দেখি। ফোর্স বলছে যে it may be defined as an agent which produce or tends to produce, destroy, tends to destroy the motion of the body। তাহলে একটা বডি বডিকে আমরা যদি মোশন করতে চাই বা ডিস্ট্রয় করতে চাই, তাহলে যে আমরা বলটা অ্যাপ্লাই করি সেটাই হচ্ছে ফোর্স। এটা বলছে যে চেঞ্জ দ্য মোশন। এখন এই ফোর্স একটা বডির উপর অ্যাক্টিং হওয়ার পরে, মানে অ্যাপ্লাই হওয়ার পরে কি কি কন্ডিশন হতে পারে, এখানে বলছে বডির মোশনটা চেঞ্জ হতে পারে, চেঞ্জ ইন মোশন অফ দ্য বডি, একটা বডির মোশনটা চেঞ্জ হতে পারে। আচ্ছা, তারপর বলছে রিটার্ড দ্য মোশন অফ দ্য বডি, তো ওই বডির মোশনটা আবার পূর্ব অবস্থায় ফিরে আসতে পারে। আবার বলছে কি ব্যালেন্স দ্য ফোর্সেস অলরেডি অ্যাক্টিং অন এ বডি। হ্যাঁ, এখন একটা বডিকে আমি ব্যালেন্স করতে চাইলে সেটাও আমরা এই ফোর্সের মাধ্যমে করব। আচ্ছা, গিভস রাইজ টু দ্য ইন্টার স্ট্রেস ইন দ্য বডি। একটা বডি কে আমরা যখন ফোর্স অ্যাপ্লাই করব তখন এটা ইন্টারনাল ইন্টারনাল স্ট্রেস গুলা যে থাকবে, স্ট্রেস তৈরি হবে। এই স্ট্রেস গুলো আমরা কিন্তু বৃদ্ধি পাবো। একটা হচ্ছে নর্মাল স্ট্রেস হতে পারে, শেয়ার স্ট্রেস হতে পারে, তো এই স্ট্রেস গুলা বৃদ্ধি পেতে পারে এই একটা বডির উপর ফোর্স অ্যাপ্লাই করার ফলে। তারপর কি বলছে, ইন অর্ডার টু ডিটারমাইন দ্য ইফেক্টস of a force acting on a body, we must know the following characteristics of force: the magnitude of the force, the line of action of the force। মানে একটা বডির উপরে কি কি ধরনের আমরা ফোর্স অ্যাপ্লাই করতে পারি, কিভাবে ফোর্স অ্যাপ্লাই করতে পারি সেটা বলছে যে ফোর্সের ম্যাগনিটিউড, দ্য ম্যাগনিটিউড অফ দ্য ফোর্স, ফোর্সের ম্যাগনিটিউড। তারপর লাইন অফ অ্যাকশন অফ দ্য ফোর্স, নেচার অফ দ্য ফোর্স, পুশ অর পুল, হ্যাঁ এটা হচ্ছে পুশ অর পুল ফোর্স, দ্য পয়েন্ট অ্যাট হুইচ অফ দ্য ফোর্স অ্যাক্টিং, একটা পয়েন্ট হিসেবে এই বডির উপর ফোর্স গুলো অ্যাপ্লাই করতে পারি এইভাবে, এইভাবে, ঠিক আছে, এইভাবে। তো এখন হচ্ছে এই ফোর্সটাকে আমরা নরমালি নিউটন দ্বারা প্রকাশ করি, নিউটন দ্বারা প্রকাশ করি। এখন কেজি হিসাবে যদি কখনো ফোর্স অ্যাপ্লাই করা থাকে তখন আমরা এটাকে নিউটনে কনভার্ট করতে চাইলে এটার সাথে জি গুণ করে দিলে আমার নিউটনে চলে যাবে। 9.81 যদি গুণ করে দিই
তাহলে কিন্তু এটা নিউটনে চলে যাবে। এখন আমরা একটা বডির উপরে তো অনেকগুলা ফোর্স অ্যাপ্লাই করতে পারি। হ্যাঁ, এটা যদি বডি হয়, এই বডির উপরে আমরা এরকম ভাবে একটা ফোর্স অ্যাপ্লাই করতে পারি। এভাবে ফোর্স অ্যাপ্লাই করতে পারি, এভাবে ফোর্স অ্যাপ্লাই করতে পারি। তো এই যে অনেকগুলা ফোর্স আমরা অ্যাপ্লাই করলাম, তো এই বডিটা ফাইনালি যে ফোর্সের কারণে একটা একদিকে মুভ করতে চাইবে বা চলে যাবে, সেটাই হচ্ছে রেজাল্টেন্ট ফোর্স। এই সবগুলো ফোর্স কে আমরা যদি সামেশন করি, তাহলে দুইটা ফোর্সে অ্যাপ্লাই করতে পারবো। সেটা হচ্ছে একটা এক্স অ্যাক্সিস বরাবর আর একটা ওয়াই অ্যাক্সিস বরাবর। এই সবগুলো ফোর্সকে যদি আমরা সামেশন করি, এটাকে বলে হচ্ছে কম্পোজিশন। কম্পোজিশন মানে সবগুলো ফোর্সটাকে একত্রিত করা। তো এই যে এই ফোর্স, এটা হচ্ছে এফ এক্স মানে এক্স অ্যাক্সিস এর ফোর্স, আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস এর ফোর্স এফ ওয়াই। এই দুইটা ফোর্স কে আমরা রেজাল্টেন্ট ফোর্স যদি চিন্তা করি, তাহলে এটা কিন্তু এরকম ভাবে রেজাল্টেন্ট ফোর্সটা অ্যাপ্লাই হবে বডির উপরে। তারপরে ফাইনালি বডিটা কিন্তু এভাবে মুভ করবে। এখন এই ডিরেকশন গুলা চেঞ্জ হতে পারে, এদিকে না হয়ে এই উল্টা পাশেও হতে পারে। তখন আমার রেজাল্টেন্ট ফোর্সটা এরকম ভাবে কাজ করবে। ঠিক আছে? তো এখন আমরা এই যে রেজাল্টেন্ট ফোর্সের যে কথা বললাম, তো এই ফোর্সটা আমরা এই একটা সূত্রের মাধ্যমে আমরা বের করতে পারবো। এখন এদিকে একটা ফোর্স অ্যাপ্লাই করছি কিউ, এদিকে একটা ফোর্স অ্যাপ্লাই করছি পি। এখন এই দুইটা ফোর্সের অ্যাঙ্গেল যদি আমরা থিটা ধরি, তাহলে এটা যদি রেজাল্টেন্ট হয়, তাহলে এইটার মান আমরা এভাবে বের করতে পারবো। সেটা কি রুট ওভার পি স্কোয়ার, মানে এই দুইটা ফোর্স পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস থিটা। কস থিটা, থিটা মানে এই যে দুইটা বলের মধ্যবর্তী কোণ। আর এই রেজাল্টেন্টের সাথে এই ভূমি যে একটা অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা আমরা এই সূত্রের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবো, মানে এই সূত্রের মাধ্যমে বের করতে পারবো। তো এটা একটু মনে রাখার টেকনিক আছে, সেটা হচ্ছে ট্যান আলফা। এটা আমরা ট্যান আলফা দিয়ে লিখবো, ট্যান আলফা। এখন ট্যান থেটার সূত্র কি? সাইন বাই কস, সাইন থেটা ডিভাইডেড বাই কস থেটা, এটা হচ্ছে ট্যান থেটার সূত্র। হ্যাঁ, তো এখানে তো আর 90 ডিগ্রিতে নাই, এই পি এবং কিউ কিন্তু 90 ডিগ্রিতে নাই। এই জন্য আমরা এই সাইন থেটা বাই কস থেটা সরাসরি লিখতে পারবো না। তা আমরা এটা একটু অর্গানাইজ করে লিখবো, সেটা হচ্ছে যে বলের সাথে কোণ আছে সেটা নিচে ফ্রি রাখবো, আর যার সাথে কোণ নাই, কিউ এর সাথে কোণ নাই, এই বলটা একবার উপরে সাইডের সাথে দিব আর একবার নিচে কসের সাথে অ্যাপ্লাই করব। তাহলে আমি এই সহজে এই সূত্রটা মনে রাখতে পারবো। তাহলে আমি এটা কি মনে রাখবো? সাইন বাই কস তো হবেই। এই আলফাটা যেটার সাথে আছে ওইটা নিচে ফ্রি রাখবো, আর এই কিউটা একবার সাইডের সাথে যাবে, একবার কসের সাথে যাবে। হুম, এই যে এটা হচ্ছে রেজাল্টেন্ট ফোর্সের সূত্র। এটা যদি 90 ডিগ্রি, আমরা সবগুলো বল, এই যে এই একটা বডি, এই বডিতে যতগুলো বল অ্যাপ্লাই করব, সবগুলো বলের সামেশন তো দুইটা, একটা হচ্ছে হরিজন্টাল ফোর্স, একটা হচ্ছে ভার্টিক্যাল ফোর্স। সবগুলো ফোর্সের সামেশন দুইটা ভাগে নিয়ে আসবো। একটা হরিজন্টাল ফোর্স নিয়ে আসবো আর একটা ভার্টিক্যাল। তাহলে আমরা এই দুইটা বল কি 90 ডিগ্রিতে হয়ে যাচ্ছে। তো 90 ডিগ্রিতে হলে আমরা যে সংক্ষিপ্ত ভাবে রুট ওভার সামেশন এইচ স্কোয়ার সামেশন ভার্টিক্যাল স্কোয়ার আমরা করে ফেলতে পারবো। আর যেহেতু এটা 90 ডিগ্রিতে আছে, সহজে আমরা আলফার মানটা এখান থেকে বের করে ফেলতে পারবো। হ্যাঁ, এটা তো 90 ডিগ্রি, এটা যদি আর হয়, এটা যদি আর হয়, হ্যাঁ, এটা যদি আলফা হয়, এই আলফাটা আমরা কিভাবে বের করব? টেন থিটা মানে কি? লম্ব বাই ভূমি। তো লম্ব কোনটা? লম্ব হচ্ছে এই যে ভার্টিক্যালটা হচ্ছে লম্ব, সামেশন হচ্ছে ভি, আর হচ্ছে সামেশন এইচ। এটা এভাবে বের করতে পারবো। আচ্ছা, এখন এই ফোর্স গুলো যে অ্যাপ্লাই হয় সেটা হচ্ছে, দেখো, অনেকগুলো ভাবেই হতে পারে ফোর্স। কোপ্ল্যানার ফোর্স হতে পারে, মানে কোপ্ল্যানার মানে একটা প্লেনের উপরেই ফোর্স গুলো কাজ করবে, এক্স প্লেন বা ওয়াই প্লেন, যে কোনো একটা প্লেনে কাজ করবে। আর কনকারেন্ট ফোর্স কি? একটা পয়েন্টে সবগুলো ফোর্স কাজ করবে, একটা পয়েন্ট, এই পয়েন্ট থেকেই সবগুলো ফোর্স কাজ করবে। হ্যাঁ, এটা হচ্ছে কনকারেন্ট ফোর্স আর কি। আর কোপ্ল্যানার কনকারেন্ট ফোর্স কোনগুলো? যে ফোর্স গুলা একটা পয়েন্টে কাজ করবে কিন্তু একটা প্লেনে থাকবে আর কি। কোপ্লেনার মানে একটা প্লেনের উপরেই সবগুলো ফোর্স কাজ করবে। আর এখানে বলছে কোপ্লেনার হবে
ফোর্সটা কোপ্ল্যানার মানে একটা প্লেনের উপরে থাকবে কিন্তু কনকারেন্ট ফোর্স হবে না। কনকারেন্ট মানে কি একটা পয়েন্ট থেকে কাজ করবে না। এটা আমরা তো এটা দেখাচ্ছি একটা পয়েন্ট থেকে সবগুলো ফোর্স কাজ করতেছে। যখন আমরা বিভিন্ন পয়েন্ট থেকে ফোর্স গুলা মানে দেখাবো যে এখানে এইভাবে আছে, এরকম ভাবে আছে। হুম, এখন দেখো এটা কিন্তু একটা পয়েন্টে, এটা যদি এ পয়েন্ট হয়, এটা যদি বি পয়েন্ট হয়, তো এটি প্লেন কিন্তু একটাই, এই প্লেন হচ্ছে একটাই কিন্তু দুইটা পয়েন্টে ফোর্স গুলা কাজ করতেছে, এই জন্য নন কনকারেন্ট ফোর্স। আরেকটা আছে হচ্ছে নন কোপ্লেনার। নন কোপ্লেনার কোনগুলা? নন কোপ্লেনার হচ্ছে ওই যে একটা প্লেনে কাজ করবে না, ফোর্সটা হচ্ছে বিভিন্ন প্লেনে ছড়ায় যাবে আর কি। অন্য প্লেনে, এখানে একটা প্লেন আছে, এখানে একটা প্লেন আছে, তো এই প্লেন গুলা এই যে এখানে একটা কাজ করবে, এরকম ভাবে কাজ করবে, কিন্তু কনকারেন্ট ফোর্স হবে, একটা পয়েন্ট থেকে ফোর্স গুলা বিভিন্ন প্লেনের উপর কাজ করবে। ঠিক আছে? আর হচ্ছে নন কোপ্লেনার, নন কনকারেন্ট, একটা প্লেনও কাজ করবে না এবং ফোর্স গুলো একটা বিন্দুতে থাকবে না, বিভিন্ন পয়েন্ট থেকে কাজ করবে। হ্যাঁ, এই জন্য নন কনকারেন্ট, নন কোপ্লেনার। এই ফোর্স গুলো আমার কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখো ৬টা ফোর্স আমরা দেখলাম। একটা হচ্ছে কোপ্লেনার ফোর্স, কনকারেন্ট ফোর্স, কোপ্লেনার কনকারেন্ট ফোর্স, কোপ্লেনার নন কনকারেন্ট ফোর্স, নন কোপ্লেনার কনকারেন্ট ফোর্স, আর হচ্ছে নন কোপ্লেনার নন কনকারেন্ট ফোর্স। তাহলে এই ফোর্স গুলা কিন্তু আমার জানতে হবে। তো অনেক সময় এখানে যেহেতু এমসিকিউ এক্সাম, কোশ্চেনটা পড়ে কিন্তু বুঝতে হবে যে আসলে কি বলছে, সেটা অনুযায়ী আমার এটা সিলেক্ট করতে হবে যে এই ফোর্সটা কি ধরনের। আচ্ছা, লেমিস থিওরাম। লেমিস থিওরাম কি? ইট ইজ স্টেট দ্যাট if three কোপ্লেনার ফোর্স অ্যাক্টিং এট এ পয়েন্ট, এই যে এটা কিন্তু কনকারেন্ট ফোর্স, একটা পয়েন্টে কাজ করতেছে এবং বলছে যে কোপ্লেনার মানে একটা প্লেনের উপর কাজ করতেছে। এখন বলছে যে এট এ পয়েন্ট টু বি ইকুইলিব্রিয়াম দেন ইচ ফোর্স ইজ প্রপোর্শনাল টু দ্য সাইন অফ দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য আদার টু ফোর্স ম্যাথমেটিক্যালি। আমার বলছে কি যে এই ফোর্সটা যদি আমি চিন্তা করি, তাহলে এটার বিপরীত যে অ্যাঙ্গেলটা থাকবে এটা হচ্ছে সাইনের সমানুপাতিক। পরস্পর যে কোণগুলো থাকবে এটা সাইনের সমানুপাতিক। এটা যদি সাইন আলফা হয়, এটা বিটা, এটা বিটা, এটা হচ্ছে গামা। আচ্ছা, তাহলে এখন আমরা একটা ফোর্সকে কিভাবে মোমেন্টে আমরা কনভার্ট করতে পারি। তো এই যে ও একটা পয়েন্ট নিছি, তো একটা বডির উপরে যদি আমরা পি ফোর্স অ্যাপ্লাই করি, এটা এল ডিস্টেন্সে, তাহলে এই পি পয়েন্টের, ও পয়েন্টের সাপেক্ষে এই পি এবং এল যদি আমরা গুণ করি, মানে লম্ব ডিস্টেন্স, এই ফোর্সের সাথে এই লম্ব ডিস্টেন্সটা যদি আমরা গুণ করি, তখন সেটাকে বলবো আমরা মোমেন্ট। আর কাপল কোনগুলা? কাপল হচ্ছে দুই পাশে আমরা ফোর্স অ্যাপ্লাই করব, তখন একটা ঘূর্ণনের সৃষ্টি হবে, এরকম একটা কাপল তৈরি করতে চাইবে। এই পাশেও ফোর্স অ্যাপ্লাই করতে হবে, এই পাশেও ফোর্স অ্যাপ্লাই করতে হবে, তখন সেটাকে বলবো আমরা মোমেন্ট অফ কাপল। আচ্ছা, এই জিনিসটা লাগে না, এটা দরকার নেই। এখন সেন্টার অফ গ্র্যাভিটি সিজি আমরা বের করব। হ্যাঁ, সিজি। তো এই যে রেক্টেঙ্গুলার একটা শেপ দেখা যাচ্ছে, তো এই শেপটির সিজিটা কেমন হবে? অর্ধেকে থাকবে, এখান থেকে অর্ধেকে, এখান থেকে অর্ধেক। আবার যদি এদিক থেকেও চিন্তা করি, এখান থেকেও এতটুক অর্ধেকে থাকবে আর কি। এটা তো সহজ। আর যদি ত্রিভুজ চিন্তা করি, একটা ত্রিভুজের ক্ষেত্রে আহ, দেখো এই ত্রিভুজটা তিনটা ভাগে ভাগ করতে হবে। এই ত্রিভুজের যে এই ভার্টিক্যাল লাইনটা থাকে, এই ভার্টিক্যাল লাইনটাকে তিনটা ভাগে ভাগ করতে হয়। একটা হচ্ছে একটা, দুইটা, তিনটা। তিনটা ভাগে ভাগ করার পরে এই ৩ নাম্বার যে অংশটা থাকে, নিচের অংশটা, এই অংশটাই হচ্ছে সিজি থাকে। তো এই সিজিটা তাহলে আমি যদি এই নিচে থেকে চিন্তা করি, নিচে থেকে যদি এই ভূমি থেকে চিন্তা করি, তাহলে দেখো এই টোটাল হাইটটা থাকে, এই হাইটটাকে আমার কি করতে হবে? ৩ ভাগ করে তার ১ ভাগ নিতে হবে। উপর থেকে যদি আমরা চিন্তা করি, এখান থেকে এতটুকু আসতে হবে আমার সিজি। তাহলে এটা কি ৩ ভাগ করে তার ২ ভাগ নিতে হবে। মানে ৩ ভাগ যেহেতু করছি, তার ২ ভাগটা আমার নিতে হবে। তাহলে কিন্তু আমি সিজি পেয়ে যাব। আমার এমসিকিউ তে কিভাবে আসবে? বলবে যে একটা ত্রিভুজের হাইট এত আছে, তাহলে এটার ভূমি থেকে সিজিটা কত দূরে আছে?
বা শীর্ষবিন্দু থেকে আর সিজিটা কত দূরে আছে, এই ধরনের এমসিকিউ মানে থাকবে আর কি। আর একটা অর্ধ সার্কেল যদি আমরা চিন্তা করি, অর্ধ সার্কেল দেখো, তো এই সার্কেলটাতে এরকম ছিল, আমি এতটুকু কেটে ফেলছি, আর এটা ভূমি থেকে কতটুকু উপরে সিজি উঠে গেল। যখন পূর্ণ অবস্থায় ছিল তখন সিজি তো সেন্টারে ছিল, যখন আমি এটাকে অর্ধেক করলাম তখন এটার সিজিটা কি হবে, উপরে উঠে যাবে। কতটুকু উপরে উঠবে, 4r/3 এতটুকু উপরে উঠে যাবে। তো একটা হেমিস্ফেরিক্যাল সেকশনের আমার সিজিটা কি হবে, এটা কি হবে, এই ভূমি থেকে 4r/8, 3r/8, আরটা কি, এটা রেডিয়াস, 3r/8। হ্যাঁ, এখন একটা ট্রাপিজিয়াম যদি হয়, এটা তো এতে আসে না, একটু দেখে রাখলে আর কি, সমস্যা নাই। এটা দরকার নেই, এটা বাদ দিয়ে দাও। আর এই যে একটা কোণ কোণ দেখা যাচ্ছে, এই কোণ শেপ, এখন ত্রিভুজের সাথে এটা কি, ত্রিভুজটাকে 3 ভাগে ভাগ করতে হয়, আর কোণটাকে 4 ভাগে ভাগ ভাগ করতে হয়, এটাই পার্থক্য। এটা 4 ভাগে ভাগ করবা। হ্যাঁ, উপরে 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, এটা 4 ভাগ। তাহলে আমি ভূমি থেকে যদি চিন্তা করি তাহলে কি হবে, 4 ভাগের 1 ভাগ। আর শীর্ষবিন্দু থেকে যদি চিন্তা করি তাহলে এটা কতটুকু আসতে হবে, 4 ভাগের 3 ভাগ। এতটুকুই পার্থক্য। এখন মোমেন্ট অফ ইনার্শিয়া আমরা তো শিখছি। আহ, এটা আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া, মাস মোমেন্ট অফ ইনার্শিয়া যেটা, সেটা আমরা দেখব। মাস মোমেন্ট অফ ইনার্শিয়া এমসিকিউতে আসে। মোমেন্ট অফ ইনার্শিয়ার ইউনিট হচ্ছে m⁴ বা মিলিমিটার টু দি পাওয়ার 4। যদি মিলিমিটারে থাকে তাহলে মিলিমিটার পাওয়ার 4, আর মিটারে থাকলে মিটার পাওয়ার 4। আমরা হচ্ছে মাস মোমেন্ট অফ ইনার্শিয়া দেখব। একটা থিন ডিস্কের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, থিন ডিস্কের হচ্ছে মাস মোমেন্ট অফ ইনার্শিয়া সিজি বরাবর, এটা সিজি বরাবর, এটা হচ্ছে ডিস্ক, তাহলে হাফ এম ভি স্কোয়ার, হ্যাঁ, হাফ এম ভি স্কোয়ার, হাফ, সরি এম না, হাফ এম আর স্কোয়ার। এটা হচ্ছে একটা থিন ডিস্কের ক্ষেত্রে। আর আরেকটা হচ্ছে থিন রডের ক্ষেত্রে যদি চিন্তা করি, থিন রড, এটার মাস মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে ml²/12, ml²/12। আর মোমেন্ট অফ ইনার্শিয়া রেক্টেঙ্গুলার সেকশনের ক্ষেত্রে দেখো, এই যে একটা রেক্টেঙ্গুলার সেকশন দেখা যাচ্ছে, তো এর মোমেন্ট অফ ইনার্শিয়া আমার কি হবে, বি bd³/12। ডি না থেকে এখানে এইচও থাকতে পারে, bh³/12, আমরা এটা শিখি আর কি, এটা হচ্ছে এইচ। তাহলে আমার এটা কি হবে, যখন আমরা এক্স এক্সিস বরাবর বের করব, এই এক্স এক্সিস এই বরাবর বের করব, তখন এক্সটাকে ফ্রি রাখবো, এক্স কোনটা আছে, এই বিটাকে ফ্রি রাখবো, আর এইচ এর উপর কিউব করব, আর নিচে 12। এটা হচ্ছে এক্স এক্সিস বরাবর। আর যদি ওয়াই এক্সিস বরাবর চিন্তা করি, ওয়াই এক্সিস বরাবর কি হবে, যেহেতু ওয়াই বের করতেছি, আমার ওয়াইটাকে ফ্রি রাখতে হবে, এইচটাকে ফ্রি রাখতে হবে। হ্যাঁ, তাহলে কি হবে, এইচ bn/12। এখন এটা তো সলিড সেকশন, এখন মাঝখানে যদি একটু হলো থাকে, এই হলোটা কিন্তু বিয়োগ করে দিতে হবে। তাহলে এক্স এক্সিস এর ক্ষেত্রে যখন আমরা বের করব, পুরোটা সলিড ধরে নিছি, এই যে প্রথমে পুরোটা সলিড ধরে নিছি, আর পরে যে এই ফাঁকা সেকশনটা, এই ফাঁকা সেকশনটা আমরা বিয়োগ করে দিছি। এটা হচ্ছে এক্স এক্সিস বরাবর চিন্তা করলাম। এখন ওয়াই এক্সিস বরাবর যদি আমরা চিন্তা করি, সেম একই, এই ডিটাকে ফ্রি রাখতে হবে, তাহলে db³/12। আর এই ছোট্ট যে হলো সেকশনটা আছে, এই হলো সেকশনটা পরে বিয়োগ করে দিতে হবে। এখন হচ্ছে একটা, এই যে দেখো, একটা সার্কুলার সেকশন, এটা সলিড সার্কুলার সেকশন, তাহলে এটার এক্সিস এবং আই এক্স এক্স এবং আই ওয়াই ওয়াই কিন্তু সেম থাকবে। এটা হচ্ছে πd⁴/64। হ্যাঁ, এখন এই ডিটা চেঞ্জ হবে, এখানে এসে যদি হলো সেকশন হয়ে যায়, হলো মাঝখানে একটা ফাঁকা সেকশন থাকে, তখন এই ডি কি করতে হবে, এই বড়টা থেকে ছোটটা বিয়োগ করে দিতে হবে। এখন দেখো ত্রিভুজের ক্ষেত্রে আমরা যদি মোমেন্ট অফ ইনার্শিয়া বের করি,
তাহলে এটা যদি এক্স অ্যাক্সিস হয়, এটা যদি ওয়াই অ্যাক্সিস হয়, হ্যাঁ, তাহলে আমার এই এক্সিস বরাবর যদি আমরা চিন্তা করি, সেন্টার অফ গ্র্যাভিটি মানে সিজি বরাবর, সিজি বরাবর কি হচ্ছে বিএইচ কিউব বাই 12, যেহেতু এক্স এক্সিস বরাবর বের করতেছি, এক্স এক্সিস বরাবর যখন বের করব, তাহলে আমরা কি করব, এই বিটাকে ফ্রি রাখবো, এটা তো বি, এই বিটাকে ফ্রি রাখবো আর এইচ এর উপর কিউব করব, আর নিচে হচ্ছে 36। ঠিক আছে, দেখো আমরা রেক্টেঙ্গেল সেকশন দেখছিলাম না, রেক্টেঙ্গেল সেকশন, রেক্টেঙ্গেল সেকশনে হচ্ছে এই যে এই সিজি বরাবর আমরা বের করছিলাম এক্স এক্সিস বরাবর, সেটা হচ্ছে কি বি এইচ কিউব বাই 12। আর এখানে দেখো এই যে ত্রিভুজের ভূমি, এই এটা যদি ভূমি হয় বিসি, এই ত্রিভুজের ভূমি বরাবর কিন্তু এই সূত্রের সাথে মিলে গেছে। তাহলে আমার ত্রিভুজের ভূমি বরাবর যদি কোনো সূত্র আসে, তাহলে কিন্তু আমি ওই রেক্টেঙ্গেল সেকশনের যে এক্স এক্সিস বরাবর যে সূত্রটা, ওইটা কিন্তু দিলেই হয়ে যাবে। এটা কিভাবে আসে, এই ভূমি বরাবর আমরা সূত্র লিখবো এরকম, একটু দেখাই দিই। আই বিসি ইজ ইকাল টু আই এক্স এক্স প্লাস এডি স্কোয়ার, এই সূত্র থেকে এটা আসবে। আই এক্স এক্স কোনটা, এই এক্সিস বরাবর মানে এই সিজি বরাবর হচ্ছে আই এক্স এক্স, এটা এটা, আর এ হচ্ছে এটার ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, আর ডি হচ্ছে কোথায়, ডি হচ্ছে এই সিজি থেকে কতটুক দূরে আছে বিসিটা, সেই ডিস্টেন্সের উপর স্কোয়ার করতে হবে। এটা ক্যালকুলেশন করলে এটা আসবে। এখন আমরা ফ্রিকশন একটু দেখি। ফ্রিকশন হচ্ছে দুই ধরনের হয়, একটা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন আর একটা হচ্ছে ডাইনামিক ফ্রিকশন। স্ট্যাটিক ফ্রিকশন, এখানে বলছে কি দ্য ফ্রিকশন এক্সপেরিয়েন্সড বাই এ বডি হোয়েন রেস্ট, তাহলে বডিটা যখন রেস্ট কন্ডিশনে থাকবে তখন হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন, আর বডিটা যখন মোশন কন্ডিশনে থাকবে তখন হচ্ছে ডাইনামিক ফ্রিকশন। ইট অলসো কল্ড কাইনেটিক ফ্রিকশন। তাহলে কাইনেটিক মানেই তো ডাইনামিক, সেটা তো আমরা জানি। এই কাইনেটিক আবার দুই ধরনের হয়, হচ্ছে স্লাইডিং ফ্রিকশন আর হচ্ছে রোলিং ফ্রিকশন। স্লাইডিং মানে স্লাইড করবে এরকম অবস্থায়, মানে স্লাইড করবে, হ্যাঁ, এরকম পিছলে পড়ে যাবে। আর একটা রোলিং মানে চলবে, মানে চলমান, এরকম যদি রোলিং অবস্থায় থাকে একটা চলমান, এটা দরকার নেই। লস অফ স্ট্যাটিক ফ্রিকশন, স্ট্যাটিক ফ্রিকশনের হচ্ছে আহ, সূত্রগুলো কি কি হয় দরকার নেই। লস অফ ডাইনামিক এন্ড কাইনেটিক ফ্রিকশন এত দরকার নেই। আমরা কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশনটা একটু দেখি। কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন মিউ, এখন এই মিউকে আমরা বলবো হচ্ছে এফ বাই আর। আরটা কি, আর হচ্ছে নর্মাল রিয়াকশন। তো একটা বডিকে যখন আমরা ফ্রিকশন চিন্তা করব, এই একটা বডির এখানে যখন আমরা ফ্রিকশন চিন্তা করব, এটা যদি এফ হয়, তাহলে এইখানে যে নর্মাল রিয়াকশন থাকবে, এটাকে বলবো হচ্ছে আর এন, নর্মাল রিয়াকশন। তো এই স্ট্যাটিক এই ফ্রিকশন ফোর্স আর এবং হচ্ছে নর্মাল রিয়াকশনের মাঝখানে থাকে হচ্ছে মানে রেজাল্টেন্ট, যেটা সেটা হচ্ছে রেজাল্টেন্ট রিয়াকশন, এটা হচ্ছে আর। এটা অনেক সময় এন আমরা বলি, নর্মাল রিয়াকশন এন। আরটা হচ্ছে রেজাল্টেন্ট ফোর্স, আর এই যে দেখো নরমাল রিঅ্যাকশন আর হচ্ছে রেজাল্টেন্টের মাঝখানে যে অ্যাঙ্গেলটা থাকে সেটাকে বলা হচ্ছে ফাই, এটা হচ্ছে ফ্রিকশন অ্যাঙ্গেল বা ঘর্ষণ কোণ। ঠিক আছে, এই যে এখানে দেখাচ্ছে দেখো, তো একটা বডিকে যদি আমরা এভাবে টানি, পি দিয়ে টানি, তাহলে এই যে এখানে একটা ডাব্লু আছে, আর ডাব্লু বরাবর সোজা উপরের দিকে দেখো দেখাইছে হচ্ছে নরমাল রিঅ্যাকশন। আর যেহেতু এদিকে টানতেছি তাহলে আমার ফ্রিকশন ফোর্সটা উল্টা দিকে কাজ করবে। আর এই দেখো এই ফ্রিকশন ফোর্স আর নরমাল রিঅ্যাকশনের মাঝ থাকবে রেজাল্টেন্ট রিঅ্যাকশন। এইটা রেজাল্টেন্টটা দেখাইছে এইভাবে। আর এই রেজাল্টেন্ট আর নরমাল রিঅ্যাকশনের মাঝে যে অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে ফাই। ঠিক আছে, আর এই এফ যেটা ফ্রিকশন ফোর্স, এই ফ্রিকশন ফোর্সকে বলা হচ্ছে মিউ আর এন। এই যে এটা আমরা দেখাইছিলাম, এখানে আমরা এফ সমান লিখতে পারি কি মিউ ইনটু আর এন।
আচ্ছা, এখন এখান থেকে আমরা সূত্র লিখতে পারি tan phi সমান সমান কি f বাই rn লিখতে পারি না? tan theta মানে কি লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে f আর rn টা হচ্ছে ভূমি। আর f সমান সমান হচ্ছে কি মিউ rn, এখান থেকে আর কেটে যাচ্ছে, tan phi সমান সমান কি হচ্ছে মিউ। তাহলে আমরা tan phi is equal to মিউ, এই সূত্রটা পাচ্ছি। তো এখানে যদি আমার বের করতে বলে যে মিউ এর মান দিয়ে দিছে, তাহলে আমার ঘর্ষণ কোণটা কত, তাহলে কিন্তু এখান থেকে আমরা ফাইটা বের করে আনতে পারবো। অ্যাঙ্গেল অফ রিপোজ, অ্যাঙ্গেল অফ রিপোজ বলতে এই যে এখান থেকে এই বডিটা যেভাবে ছিল, এখান থেকে আমরা বডি একটু উপরের দিকে উঠায় দিলাম, এটাকে বলতেছে অ্যাঙ্গেল অফ রিপোজ। সেম জিনিসটাই আমরা উপরের দিকে একটু উঠায় দিলাম, তাহলে আমার ক্যালকুলেশন গুলো একটু চেঞ্জ হবে। এখানে এই ক্যালকুলেশন গুলো একটু চেঞ্জ হবে, এই আর কি। তাছাড়া নিয়ম হচ্ছে সেম। আমরা ইম্পর্টেন্ট জিনিসগুলো আজকে একটু কভার করার চেষ্টা করব। এত ডিটেলসে আসলে পড়ার দরকারও নেই, যেগুলো লাগবে আমি সেগুলোই করে দিই। আচ্ছা, স্ক্রু জ্যাকের ক্ষেত্রে একটু দেখতে পারো। স্ক্রু জ্যাকের ক্ষেত্রে দেখো এখানে হচ্ছে পাই ডি। স্ক্রু জ্যাককে আমরা যদি এটা এভাবে একটু কল্পনা করি, স্ক্রু জ্যাকের এখানে বলছে হেলিক্স অ্যাঙ্গেলটা হচ্ছে ফাই, আর পিচ অফ থ্রেড, পিটা হচ্ছে থ্রেড, পিচ অফ থ্রেড, আর এই ডি হচ্ছে মিন ডায়ামিটার অফ স্ক্রু। তাহলে আমরা এখান থেকে ট্যান ট্যান আলফার যদি সূত্র লিখি, তাহলে লম্ব বাই ভূমি, তাহলে এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে ভূমি। এটা একটু জাস্ট মুখস্থ রাখতে হবে, এই আর কি। এটার যদি ম্যাথ দেয় তাহলে এই মানগুলা দিয়ে দিবে, তাহলে অঙ্কটা আসতে পারে আর কি। এটা একটু দেখবো আমরা, এটা ইম্পর্টেন্ট। একটা পুলি, পুলি তো হচ্ছে বিভিন্ন ধরনের হতে পারে। এখানে বলছে ফলোইং থ্রি সিস্টেম অফ পুলিশ আর কমনলি ইউজড, মানে তিন ধরনের পুলি আমরা সাধারণত ইউজ করে থাকি। তার মধ্যে হচ্ছে তিনটা সিস্টেম হচ্ছে ফার্স্ট সিস্টেম অফ পুলি, সেকেন্ড সিস্টেম অফ পুলি, থার্ড সিস্টেম অফ পুলি। এখন বলছে ফার্স্ট সিস্টেম অফ পুলির এই যে ভেলোসিটির যে রেশিও থাকে পুলির, তো এইটাই আমার আসে আর কি। এই জিনিস সূত্রটা মুখস্থ রাখতে হবে। টু টু দি পাওয়ার এন, একটা হচ্ছে টু টু দি পাওয়ার এন, একটা হচ্ছে নর্মাল এন, আর একটা হচ্ছে টু টু দি পাওয়ার এন থেকে আবার মাইনাস ওয়ান করতে হবে। হ্যাঁ, তাহলে আমরা তিনটে স্টেপ মনে রাখতে পারবো না ভেলোসিটি রেশিও। তো ভেলোসিটি রেশিও যদি আমার বের করতে বলে, এনটা কি, এন হচ্ছে নাম্বার অফ পুলি, কয়টা পুলি ইউজ করা হয়েছে সেটা। হ্যাঁ, তাহলে ফার্স্ট পুলির ক্ষেত্রে আমরা জাস্ট মনে রাখবো টু টু দি পাওয়ার এন। দ্বিতীয় ক্ষেত্রে আমরা কি মনে রাখবো, টুটাকে কেটে দেবো। আর তৃতীয় ক্ষেত্রে কি রাখবো, এই টু টু দি পাওয়ার এন এর সাথে মাইনাস ওয়ান করবো। এই তিনটা স্টেপ এভাবে মনে রাখবো। প্রথমে কি মনে রাখবো, টু টু দি পাওয়ার এন থাকবে, এটা তো সবারই মনে থাকবে, এটা মনে রাখা উচিত। টু টু দি পাওয়ার এন থাকবে। দ্বিতীয় ক্ষেত্রে আমরা কি টু কেটে দেবো, থাকবে কি এন। তৃতীয় ক্ষেত্রে কি করব, আমরা টু টু দি পাওয়ার এন এর সাথে এক বিয়োগ করব, মানে এক কম হবে এটার চাইতে। তাহলে এটা হচ্ছে প্রথম পুলি, এটা হচ্ছে দ্বিতীয় পুলি, এটা হচ্ছে তৃতীয় পুলি। একটা ভেলোসিটি রেশিও আর কি। এখন আমরা তো অনেকগুলো ফ্রেম ইউজ করে থাকি, একটা হচ্ছে পারফেক্ট ফ্রেম আর একটা হচ্ছে ইমপারফেক্ট ফ্রেম। তো এই ফ্রেম, নাম্বার অফ ফ্রেম, কতগুলো ফ্রেম ইউজ করা হয় সেটা যদি বের করতে চাই, তখন আমার হচ্ছে নাম্বার অফ জয়েন্ট। হ্যাঁ, তা এরকম যদি একটা ফ্রেম চিন্তা করি, এরকম এটা একটা ফ্রেম। তো দেখো, তো এই যে এখানে একটা ফ্রেম লাগাইছি, এখানে একটা ফ্রেম লাগাইছি, এখানে একটা ফ্রেম লাগাইছি। তো এই যে ফ্রেম গুলা লাগালাম, এখানে কয়টা জয়েন্ট আমরা দিছি, একটা দুইটা তিনটা, তিনটা জয়েন্ট দিছি। তো এখন কয়টা ফ্রেম আছে এখানে আমরা বের করতে চাইলে এভাবে ইউজ করতে হবে হচ্ছে নাম্বার অফ নাম্বার অফ মেম্বার্স আর নাম্বার অফ জয়েন্ট। ঠিক আছে, এখন আমরা ফিজিক্সের যে নিয়মগুলা শিখছি সেগুলো একটু এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। একটা স্পিড, স্পিড হচ্ছে স্পিড মানে কি মিটার পার সেকেন্ড, মানে এক সেকেন্ডে কত মিটার ডিস্টেন্স অতিক্রম করলো সেটা হচ্ছে স্পিড। আর ভেলোসিটি, ভেলোসিটি হচ্ছে সেম, এক সেকেন্ডে কত মিটার ডিস্টেন্স অতিক্রম করলো সেটা। একটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি আর একটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। ভেক্টর মানে এটার মান এবং দিক দুইটাই থাকবে,
আর স্কেলার কোয়ান্টিটি এটা শুধু মান থাকবে কিন্তু কোনো দিক থাকবে না। স্পিড হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি আর ভেলোসিটি হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। আর অ্যাক্সেলারেশন কি? অ্যাক্সেলারেশন হচ্ছে সূত্র আমরা কি লিখি? মিটার স্কোয়ার পার সেকেন্ড। এটাকে যদি আমরা একটু ভাঙি, দেখো মিটার বেগ বৃদ্ধির হারকে বলে হচ্ছে ত্বরণ। অ্যাক্সেলারেশন মানে হচ্ছে কিন্তু ত্বরণ। এটা অনেকে জানে না। আমি একটু লিখে দিই। অ্যাক্সেলারেশন মানে হচ্ছে ত্বরণ। এই ত্বরণটা হচ্ছে কি বেগ বৃদ্ধির হার। আমরা বেগের সূত্র কি জানি? মিটার পার মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে বেগ। বেগ কতটুকু বৃদ্ধি পাইলো। আর এটার হার হচ্ছে কি? যখন আমরা এটাকে এস দ্বারা ভাগ করব তখন কিন্তু এটা এটা হচ্ছে বেগ বৃদ্ধি হলো। এটাকে যদি আমরা সেকেন্ড দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে এটা হার হয়ে গেল। তাহলে দেখো এটার একক কি আসতেছে? মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এইটাই হচ্ছে আমার ত্বরণের একক। ইকুয়েশন অফ লিনিয়ার মোশন। তো লিনিয়ার মোশনের বিভিন্ন ইকুয়েশন আছে, সেটা একটু মনে রাখো। ভি ইজ ইকাল টু ইউ প্লাস এটি, এস ইজ ইকাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ভি স্কোয়ার ইজ ইকাল টু ইউ স্কোয়ার প্লাস টু এস, আর এস ইজ ইকাল টু ইউটি প্লাস, এটা হচ্ছে এস ইজ ইকাল টু ভি বার টি। হ্যাঁ, এই সূত্রটা ভি বার টি। ভি বারটা কি? গড়বেগ। গড়বেগ কি? শেষ বেগ এবং আদি বেগ বাই টু। এটা হচ্ছে গড়, তার সাথে হচ্ছে টি। ঠিক আছে। আচ্ছা, নিউটনস ল অফ মোশন। মোশনের ক্ষেত্রে নিউটনের তিনটে সূত্র আছে: ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল। এই সূত্রগুলো তো আমরা সবাই জানি। ফার্স্ট ল কোনটা? যে একটা বস্তু আছে, এটার উপর যদি আমরা বল প্রয়োগ করি তাহলে স্থির বস্তু স্থিরই থাকবে, আর যদি বল প্রয়োগ করি তাহলে লিনিয়ার মোশনে সারা জীবন চলতেই থাকবে। এটা হচ্ছে ফার্স্ট ল। আর সেকেন্ড ল হচ্ছে কি? এফ সমান সমান এম এ। এফ এফ সমান সমান এম এ, এটা হচ্ছে সেকেন্ড ল। আর থার্ড ল হচ্ছে কি? একটা বস্তুর উপর যদি আমরা রিয়াকশন করি তার বিপরীত দিকে ঠিক সেই পরিমাণ রিয়াকশন কাজ করবে। এটা হচ্ছে থার্ড ল। এখন মাস, ওয়েট আর মোমেন্ট, এটা একটু দেখাইছি আমি, এটা দরকার নেই। ডি অ্যালেমবার্ট প্রিন্সিপাল দরকার নেই। হ্যাঁ, আমরা এই যে মোশন অফ লিফট এটা দেখব। তো একটা লিফট যখন উপরে উঠবে, এই যে লিফট উপরে উঠতেছে, তো এটা কি পরিমাণ টান কাজ করবে? আর কে বলতেছি টান, টি। হ্যাঁ, লিফটটা যখন উপরে উঠবে তখন হচ্ছে আমরা এই আর হবে কি? আর হবে হচ্ছে নিচের যে ওয়েটটা থাকবে এটার, এর ওয়েটের সাথে এম এ টা যোগ হবে। এম এ হচ্ছে এই বস্তুটা যে ত্বরণে উপরের দিকে উঠতেছে, এই ত্বরণে উপরের দিকে উঠতেছে, এই ত্বরণের কারণে যে রিঅ্যাকশনটা তৈরি হচ্ছে সেটা। যদি উপরের দিকে উঠে, উপরের দিকে উঠতে চাইলে কি? বেশি বল আমার দরকার। যেহেতু উপরের দিকে উঠতেছে বেশি, আমরা যখন সিঁড়ি দিয়ে উপরে উঠি তখন দেখি কষ্ট বেশি হয় কিন্তু। কেন কষ্ট বেশি হয়? আমরা অভিকর্ষ ত্বরণের বিপক্ষে কাজ করতেছি। সেজন্য আমাদের বল একটু বেশি প্রয়োগ করতে হয়। এই সেম এই লিফটের ক্ষেত্রেও তাই। আমরা যখন উপরে উঠতে চাইবো এই টেনশনটা কিন্তু একটু বেশি হবে। হ্যাঁ, অভিকর্ষ ত্বরণ তো নিচের দিকে থাকবে, আরো উপরের দিকে যে অ্যাক্সেলারেশন দিচ্ছি সেটা হচ্ছে প্লাস করতে হবে। আর যখন নিচের দিকে নামবে তখন কিন্তু ঠিক তার উল্টা। অ্যাক্সেলারেশন ত্বরণ, অ্যাক্সেলারেশন ওয়েট তো থাকবে, আর মাইনাস হচ্ছে এম এ। যে ত্বরণের নিচের দিকে নামতেছে এটা হচ্ছে এ, এটা মাইনাস করে দিতে হবে। যেহেতু আমরা নিচের দিকে নামতেছি, সিঁড়ি থেকে যখন আমরা নিচের দিকে নামবো তখন কি হয়? একটু আরাম লাগে, আস্তে আস্তে নামলেও কষ্ট কম হয় আর কি। ঠিক সেম এই লিফটের ক্ষেত্রেও অ্যাপ্লাই করতে হবে। এখানে কি কষ্ট কম হবে, মানে অল্প বল প্রয়োগ করতে হবে। তো একটা বডির ক্ষেত্রে আমরা মোশন অফ টু বডিজ কানেক্টেড বাই স্ট্রিং, এটাকে বলতেছি স্ট্রিং এর মাধ্যমে যদি আমরা কানেক্টেড করে থাকি একটা বডিকে, তাহলে এটা অ্যাক্সেলারেশন কেমন হবে? এখান থেকে এখানে আসতেছে অ্যাক্সেলারেশন কেমন হবে? এই দুইটা ফোর্সের বিয়োগফল বাই যোগফল ইনটু জি, হ্যাঁ, অ্যাক্সেলারেশন যেহেতু বের করতেছি মিটার পার সেকেন্ড স্কয়ার। আর এটার টেনশনটা কি হবে? 2 ইনটু এটার 2 ইনটু গুণফল বাই যোগফল। এটা মনে রাখলে আমার ইজি বেশি হবে। জিটা মনে করবেন নাই।
জি, এখানে জি যদি না থাকে তাহলে কি এই পার্টটা না, তাহলে এই পার্টটা কি হবে, বিয়োগফল বাই যোগফল, অ্যাক্সেলারেশন যখন বের করব বিয়োগফল বাই যোগফল, আর টেনশনটা কি হবে 2 ইনটু গুণফল বাই যোগফল, তারপরে জি গুণ করে দিবে। এটা হচ্ছে এরকম জন্য। আর যদি এরকম থাকে, স্ট্রিংটা যদি এরকম থাকে, এরকম একটা অ্যাঙ্গেলে এরকম ভাবে থাকে, এটা হচ্ছে M1, এটা হচ্ছে M2, তখন এটার অ্যাক্সেলারেশন কেমন হবে, M1 বাই M1 প্লাস M2 এরকম। আর টেনশনটা হবে হচ্ছে M2 ইনটু A। আচ্ছা, আমরা এখন হচ্ছে একটু আরেকটা একটু দেখি, ইকুয়েশন অফ পাথ অফ এ প্রজেক্টাইল। তো একটা প্রজেক্টাইল বলতে কি, এরকম যদি একটা পাথ থাকে, এখান থেকে আমি একটা বলকে যদি এরকম ভাবে নিক্ষেপ করি, হ্যাঁ, এরকম ভাবে বল যদি নিক্ষেপ করে এরকম ভাবে মাটিতে এসে পড়বে, এটা হচ্ছে প্রজেক্টাইল। তো এই টাইপের অঙ্কগুলো করার জন্য আহ, আচ্ছা, এটার আমি একদিন এটা ডিটেলস বিস্তারিত একদিন ক্লাস নেবো আমি, হালকা একটু বলে দিই যে এই যে বলটা যখন আমি এখানে ছুঁড়ে ফেলবো, তখন এটা একটা ইউ বেগে ছড়বো আর কি। তখন দেখো এই ইউটা দুইটা উপাংশে ভাগ হবে। আর ভূমির সাথে একটা অ্যাঙ্গেলে যদি আমরা মারি থিটা কোণে, তাহলে এই ভূমির যে এই ইউটা তো দুই ভাগে ভাগ হয়ে যাবে, একটা এদিকে থাকবে হচ্ছে ইউ কস থিটা, আর উপরের দিকে যে ভেলোসিটিতে যাবে সেটা হবে হচ্ছে ইউ সাইন থিটা। তো এখন দেখো এই যে লিনিয়ার বরাবর এই এক্স অ্যাক্সিস বরাবর যে মোশনটা থাকবে সেটা হবে হচ্ছে সমবেগ গতি, মানে এস ইজ ইকাল টু ভিটি। আর এই ভার্টিক্যাল বরাবর যেটা মুভমেন্ট করবে সেটার জন্য আমরা ওই ফিজিক্সের যে সূত্রগুলো অ্যাপ্লাই করছি, ভি ইজ ইকাল টু ইউ মাইনাস জিটি, হ্যাঁ, তারপরে এইচ ইজ ইকাল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, এই সূত্রগুলো অ্যাপ্লাই করতে হবে। এরকম ভাবে এই সূত্রটা আসছে ওই সূত্রগুলো থেকেই। তো দেখো এখানে হচ্ছে এই যে কতটুকু পরে সর্বোচ্চ কতটুকু পরে উঠলো, এটা হচ্ছে ওয়াই ডিস্টেন্স। এই ওয়াই ডিস্টেন্সটা বের করার জন্য আমার ওই এখানে অর্ধেক ডিস্টেন্স হচ্ছে এক্স টেন টেন আলফা, মানে জি এক্স স্কোয়ার বাই টু ইউ স্কোয়ার কস স্কোয়ার আলফা। ইউটা হচ্ছে যে বল আমি যে বেগে মারলাম সেটা। তো এখান থেকে আমি সহজে এই ওয়াইটা বের করতে পারবো, এটা তো ওই সূত্র ভেঙে ভেঙে এখান থেকে আসছে, আমি একদিন করাই দেবো। আর এই বস্তুটা উপরে উঠতে এবং নামতে এই পয়েন্টে আসতে কতটুকু সময় লাগলো, টোটাল টাইম হচ্ছে এটা। আর এটা হচ্ছে আর ডিস্টেন্স, মানে এখান থেকে বস্তুটা এখানে যে আসলো হরিজন্টাল বরাবর, এটা বলতেছে আর। এই আর আর এর ভ্যালুটা এটা। আর ভার্টিক্যালি কতটুকু উঠলো এটা, আর যখন ম্যাক্সিমামের কথা বলবে তখন একটু আলাদা থাকবে। এখন অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট একটা বস্তু যখন এখানে থাকবে, তো এইটা হচ্ছে অ্যাঙ্গেলে যদি আমি চিন্তা করি, এখানে একটা পার্টিকেল থাকলো, এই পার্টিকেলটা এখানে আসলো একটা অ্যাঙ্গেল বরাবর মুভ করলো না, এখানে আসলো, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হলো। এটা হচ্ছে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, ডিরেকশন অফ এক্সিস অফ রোটেশন বলছে, ম্যাগনিটিউড অফ অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, সেন্স অফ দ্য অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। অ্যাঙ্গুলার এখানে যে একটা আসলো, এখানে তো একটা ভেলোসিটি থাকলো, এই ভেলোসিটিটা হচ্ছে বলে ওমেগা, অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা। তো ওমেগা বের করার সূত্র কি, 2 পাই n/60, কত আরপিএম এ ঘোরাচ্ছি, এই এন হচ্ছে হচ্ছে আরপিএম, এই বস্তুটাকে কত আরপিএম এ ঘোরাচ্ছি, আর এর তাহলে আমরা এখান থেকে ভেলোসিটিটা পেয়ে যাব, অ্যাঙ্গুলার ভেলোসিটি। আর এটা যদি রৈখিক ভেলোসিটি বের করতে চাই তাহলে ভি ইজ ইকাল টু ওমেগা আর করলেই হয়ে যাবে। আর এটা যদি অ্যাঙ্গুলার এক্সেলারেশন ত্বরণ বের করতে চাই, ত্বরণ হচ্ছে আলফা আর, এ হচ্ছে আলফা আর, ঠিক আছে। আর সিম্পল হারমোনিক মোশনের মানে হালকা কিছু শিখতে হয়, সেটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশন, একটা ভাইব্রেশন যখন হয় তখন ওটাকে সিম্পল হারমোনিক মোশন বলে। তো এই যে পিরিয়ডিক টাইম, এটা কত সেকেন্ড, এটা সিম্পল হারমোনিক মোশনটা থাকলো, সেটা হচ্ছে 2 পাই/ওমেগা। আমরা জানি হচ্ছে ফ্রিকোয়েন্সির সূত্র যখন শিখছি আর কি, ওমেগা ইজ ইকাল টু আমরা লিখছি না 2 পাই এফ। এটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে ন্যাচারাল ভাইব্রেশন, ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, এফটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। তো এই ফ্রিকোয়েন্সি হচ্ছে মানে কি 1/t, 1/t, হ্যাঁ।
কত সেকেন্ড এটা হলো, মোশনটা হলো। তো এই টিটা আমি এখান থেকে বের করবো ওমেগা বাই 2p, এই আর কি, 2t বাই ওমেগা এরকম হবে আর কি। আর ফ্রিকোয়েন্সি, নাম্বার অফ ফ্রিকোয়েন্সি 1 বাই 2t, এটা আর কি এভাবে। আর একটা পেন্ডুলামের ক্ষেত্রে আমরা যখন চিন্তা করব, পেন্ডুলামের ফ্রিকোয়েন্সি হচ্ছে 2 পাই রুট ওভার এল বাই জি। এটা হচ্ছে টাইম, পিরিয়ডিক টাইম। একবার এটা কমপ্লিট হতে কতটুকু সময় লাগলো, 2 পাই রুট ওভার এল বাই জি। আর এটা ফ্রিকোয়েন্সি হচ্ছে 1 বাই 2 পাই রুট ওভার, এটাকে উল্টায় দিলেই হচ্ছে আর কি, এটাকে উল্টায় দিলেই হয়ে যাচ্ছে রুট ওভার জি বাই 2 পাই রুট ওভার এল বাই জি। ঠিক আছে, এখন হচ্ছে একটা কয়েল বা হেলিক্যাল স্প্রিং এর ক্ষেত্রে যখন আমরা এটার পিরিয়ডিক টাইম বের করব, তাহলে 2 পাই রুট ওভার এম বাই এস। এমটা হচ্ছে এটার মাস বা ভর। একটা হেলিক্যাল স্প্রিং, হ্যাঁ, এখানে একটা স্প্রিং থাকবে, স্প্রিং এর সাথে একটা মাস লাগানো থাকবে, তখন আমরা এটার ফ্রিকোয়েন্সি বের করব। এটা হচ্ছে পিরিয়ডিক টাইম, আর পিরিয়ডিক টাইমকে উল্টায় দিলেই আমি ফ্রিকোয়েন্সিটা পেয়ে যাব। এটা হচ্ছে কম্পাউন্ড পেন্ডুলাম। কম্পাউন্ড পেন্ডুলামের সূত্র হচ্ছে এইটা। টরশনাল পেন্ডুলাম, টরশনাল পেন্ডুলামের হচ্ছে পিরিয়ডিক টাইম বের করার সূত্র এটা, আর হচ্ছে ফ্রিকোয়েন্সি বের করার সূত্র এটা। তাহলে আমরা আজকে আর বেশি না দেখি, আর কি আছে একটু দেখি, ইম্পর্টেন্ট কোনো কিছু আছে নাকি। ইম্পর্টেন্ট একটা জিনিস আছে, সেটা হচ্ছে এনার্জি। এনার্জি যখন আমরা বের করব, তখন এনার্জি তো দুই ধরনের হয়, একটা হচ্ছে পটেনশিয়াল এনার্জি আর একটা হচ্ছে কাইনেটিক এনার্জি। একটা বস্তুকে যখন আমি এখান থেকে নিচে ফেলিয়ে দেব, তো এই যে মাটিতে যে আঘাত করলো, তো এখানে দুইটা এনার্জি কিন্তু এখানে কাজ করবে, একটা হচ্ছে পটেনশিয়াল এনার্জি, আর যে বেগে আঘাত করলো এটা হচ্ছে কাইনেটিক এনার্জি। তো এই পটেনশিয়াল এনার্জি হচ্ছে কি এমজিএইচ, এটা এমজিএইচ। আর এখানে একটা কাইনেটিক এনার্জি তৈরি হলো, সেটা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। একটা ভেলোসিটি থাকলো না, এখানে একটা ভেলোসিটি আঘাত করলো, তাহলে হাফ এম ভি স্কোয়ার, এই বেগে আঘাত করলো, তাহলে দুইটা এনার্জি থাকলো আর কি। এই যে এটা হচ্ছে কাইনেটিক এনার্জি। আর যদি অ্যাঙ্গুলার হয়, কাইনেটিক এনার্জি অফ রোটেশন, তাহলে একটা বস্তু আহ, একটা অ্যাঙ্গুলার মোশন হয়, এই বস্তুটা এখানে ঘুরতে 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 আবার এখানে আসলো, তাহলে এটাকে বলবো আমরা কাইনেটিক এনার্জি অফ রোটেশন। এটা কিভাবে বের করবো, হাফ আই ওমেগা স্কোয়ার, হাফ আই ওমেগা স্কোয়ার। আর হ্যাঁ, এই যে হুইলটা, হুইলের জন্য আর কি এটা বের করছে। এটা হচ্ছে কাইনেটিক এনার্জি লিনিয়ার মোশনের জন্য, আর এটা হচ্ছে কাইনেটিক এনার্জি হচ্ছে রোটেশনাল মোশনের ক্ষেত্রে। তাহলে আমরা আজকে এই থিওরি পার্টটা দেখলাম, নেক্সট ডে আমরা এই 1 নাম্বার থেকে শুরু করব। তাহলে আমি যে ভিডিওগুলো দেবো এটা স্টেপ বাই স্টেপ দেখার চেষ্টা করবেন। তাহলে অবশ্যই আশা করি অনেক ভালো একটা কিছু আউটপুট আপনারা দিতে পারবেন এই 3টা এক্সামের ক্ষেত্রে। একটা হচ্ছে এমইএস, একটা হচ্ছে রেলওয়ে, আর একটা হচ্ছে কি আরইবি। যেহেতু এই 3টা এক্সামেই প্রিলি হবে, সেহেতু এমসিকিউ ডিটেইলস অনেক ভালোভাবে পড়তে হবে। আর আমি স্টেপ বাই স্টেপ ক্লাস নিব, এগুলো নিয়মিত দেখার চেষ্টা করবেন। আশা করি অনেক কিছু আর পড়তে হবে না। মানে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।